নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। চাপের মুখে সিদ্ধান্ত বদল আমেরিকার, ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাবে বাইডেন সরকার। করোনা সংকটে ভারতের পাশে পাশ্চাত্য দেশ, এগিয়ে এলো ইইউ, জার্মানি ও ব্রিটেন। মরণাপন্ন নাভালনি, রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার। অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন হাসপাতালে, ইরাকে মৃত্যু 82 জনের। ভারতের সঙ্গে এবার স্থলপথেও যোগাযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ। শেষ পর্যন্ত আর্মেনিয়া হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিলেন বাইডেন। লকডাউনের প্রতিবাদ লন্ডনে, জনতা পুলিশের সংঘর্ষে আহত পুলিশ। চলে আসি বিস্তারিত খবরে। চাপের মুখে সিদ্ধান্ত বদল আমেরিকার, ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাবে বাইডেন সরকার। ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাবে বলে জানালো আমেরিকা। রবিবার তেমনটাই জানা গেল আমেরিকার প্রশাসনের তরফে জারি করা একটি বিবৃতির মাধ্যমে। ওই বিবৃতিতে বলা হয়েছে, সিরাম ইনস্টিটিউটে কোভিশিল্ড টিকা প্রস্তুত করার জন্য যে সমস্ত কাঁচামালের প্রয়োজন তা পাঠানো হবে জলদি। তীব্র সমালোচনার পরে সিদ্ধান্ত বদল করল আমেরিকা। কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ধসে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন, টিকা, ওষুধ, করোনার সংক্রমণ রোখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ার পরে আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু বাইডেন প্রশাসনের তরফে টিকা তৈরির কাঁচামাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরেই দেশের জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন বাইডেনের প্রতি। ঠিক 1.5 বছর আগে প্রসঙ্গ তোলা হয়। গত এপ্রিলে যখন আমেরিকা হাইড্রক্সিক্লোরোকুইন চেয়েছিল ভারতের কাছে, তখন 5 কোটি ট্যাবলেট পাঠানো হয়েছিল সে দেশে। কিন্তু যখন তাদের সময় এলো, সাহায্য করবে না বলে জানিয়ে দিল আমেরিকা। এমনই সময়ে আমেরিকা বিবৃতি জারি করল ভারতকে সাহায্য করবে বলে। জানানো হয়েছে, আমেরিকা ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে এই অতিমারি মোকাবিলা করতে। টিকা তৈরির কাঁচামালের পাশাপাশি পাঠানো হবে কোভিড চিকিৎসা সরঞ্জামও। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন সেকথা নিশ্চিত করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মধ্যে কী কথোপকথন হয়েছে তা জানিয়েছেন এমিলি। তার কথায়, ভারতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য এবং স্বাস্থ্যকর্মীদের রক্ষা করার জন্য আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিপিই কিট, র্যাপিড টেস্ট কিট, ওষুধের সরঞ্জাম, ভেন্টিলেটর পাঠানো হবে খুব তাড়াতাড়ি। আমেরিকার রোগ নিয়ন্ত্রক সংস্থার জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দলকেও দিল্লি পাঠানো হবে, যারা আমেরিকার দূতাবাস ও ভারতের স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে অতিমারি মোকাবিলায় কাজ করবেন। শনিবার বাইডেন প্রশাসনের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠানোর জন্য আর্জি জানিয়েছিলেন আমেরিকার কংগ্রেসের ভারতীয় বংশোদ্ভূত সদস্য রাজা কৃষ্ণমূর্তি। কেবল ভারত নয়, আরও বেশ কয়েকটি দেশে জরুরি ভিত্তিতে টিকা পাঠানোর কথা বলেছিলেন তিনি। এছাড়া গত মাস থেকে সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা একাধিক টুইট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে। টিকা তৈরির কাঁচামালের রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। করোনা সংকটে ভারতের পাশে পাশ্চাত্য দেশ, এগিয়ে এলো ইইউ, জার্মানি ও ব্রিটেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে গোটা ভারতবর্ষ। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে অক্সিজেনের চাহিদা, ঘাটতি দেখা গিয়েছে জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিনের। হাসপাতালগুলোতে বেড নেই, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পরপর 4 দিন আক্রান্তের সংখ্যা পার করেছে 3 লক্ষের গণ্ডি। রাজধানীতে যেন শুরু হয়েছে মৃত্যু মিছিল। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো। ইউরোপিয়ান কমিশনের ক্রাইসিস ম্যানেজমেন্টের কমিশনার জেনেজ লেনার্সিক এক টুইট বার্তায় জানিয়েছেন, ভারতের অনুরোধের পর আমরা ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন মেকানিজমকে সক্রিয় করেছি। ইউরোপীয় ইউনিয়ন ভারতীয়দের সর্বাত্মক সহায়তার চেষ্টা করবে। এমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার জরুরি ভিত্তিতে ওষুধ, অক্সিজেন সরবরাহের কাজ শুরু করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই বিষয়টি নিশ্চিত করে টুইটারে লিখেছেন, ভারতে মহামারী পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইউরোপীয় ইউনিয়ন সব রকম সাহায্য করতে প্রস্তুত। আমরা ভারতীয় জনগণের পাশে আছি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল আরও বলেছেন, তার সরকার জরুরি ভিত্তিতে ভারতের সহায়তার জন্য মিশন তৈরি করেছে।
তিনি টুইট বার্তায় বলেছেন, অতিমারি ভারতীয়দের কাছে ভয়াবহ দুর্ভোগের মতো এসেছে। ভারতীয়দের প্রতি আমার গভীর সহানুভূতি আছে। মহামারীর বিরুদ্ধে লড়াই আমাদের সকলের লড়াই। জার্মানি যথাসম্ভব সাহায্য করবে। ব্রিটেনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। করোনা মোকাবিলায় ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর সহ ৬,০০০-এর বেশি জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠিয়েছে। ব্রিটিশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার প্রথম চালানটি দিল্লি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহে আরও এসে পৌঁছবে। প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেন, ১০০-র বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভেন্টিলেটর সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামগুলো এখন ব্রিটেন থেকে ভারতে যাওয়ার পথে। এই ভয়াবহ ভাইরাসের কারণে বন্ধু দেশ ভারত ব্যাপক ক্ষতির মুখে। এই ভাইরাসের মোকাবিলায় ভারতকে সাহায্য করতে প্রস্তুত। বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেন যথাসম্ভব সহায়তা করতে দৃঢ় সংকল্প। মরণাপন্ন নাভালনি, রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার। যে কোনো সময়ে জেলের মধ্যেই মারা যেতে পারেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। তার চিকিৎসকেরাই এমন আশঙ্কা করেছেন। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমুশ বলেছেন, অ্যালেক্সি মারা যাচ্ছেন, আর হয়তো কয়েকটা দিন। নাভালনি মারা গেলে ক্রেমলিনকে ফলভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। রাশিয়া সরকার যদিও আদালতে গিয়ে নাভালনির বিভিন্ন সংগঠনকে জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণার চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী বিষ দিয়ে তাকে খুনের চেষ্টা করেছিল বলে দাবি করেছিলেন নাভালনি। বিদেশ থেকে সুস্থ হয়ে ফেরা মাত্রই তাকে ফের জেলে পাঠানো হয়। মার্চের শেষ থেকে জেলে অনশন শুরু করেন নাভালনি। চিকিৎসকদের দাবি, এখন তার রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়েছে উদ্বেগজনকভাবে। অবিলম্বে ইন্টেনসিভ কেয়ারে সরানো দরকার, কিন্তু নাভালনির সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। নাভালনির জীবন রক্ষার দাবিতে আগামী বুধবার রাশিয়া জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে তার দল। সেই দিনই পার্লামেন্টে বার্ষিক বক্তৃতা দেওয়ার কথা পুতিনের। ফেসবুকে নাভালনির ঘনিষ্ঠ সহযোগী লিওনিড ভোলকভ লিখেছেন, চূড়ান্ত সময়ে চূড়ান্ত পদক্ষেপের প্রয়োজন। ক্রেমলিনের তরফে অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন বলেছেন, নাভালনিকে কারাগারে মরতে দেওয়া হবে না। আমি বলতে পারি, তিনি গুন্ডার মতো আচরণ করে থাকেন। বস্তুত নাভালনির সংগঠন অ্যান্টি কারাপশন ফাউন্ডেশন ও রাজনৈতিক দলকে জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণার আর্জি জানিয়ে ইতিমধ্যেই মস্কোর একটি আদালতে মামলা হয়েছে। আগামীকাল শুনানি। নাভালনির সংগঠনগুলি নিষিদ্ধ হলে তাদের স্লোগান লেখা টি-শার্ট, ফ্রিজ ম্যাগনেট সবই নিষিদ্ধ হবে। তাদের তহবিলে অনুদান দেওয়ার শাস্তিযোগ্য বলে গণ্য হবে। অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুন হাসপাতালে, ইরাকে মৃত্যু ৮২ জনের। বাগদাদের এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। জখম ১১০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শনিবার রাতের ওই দুর্ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি। গাফিলতির অভিযোগ ওঠায় তড়িঘড়ি বরখাস্ত করা হয়েছে বাগদাদের আল রুশাফা এলাকার স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর জেনারেল এবং হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে। বাগদাদের কাছে ইবান আল খাতিব নামে ওই হাসপাতালের তৃতীয় তলে রয়েছে কোভিড ওয়ার্ডের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেখানেই অক্সিজেন সিলিন্ডার ফেটে প্রথমে আগুন লাগে। হাসপাতালে কোনো কার্যকরী অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্য তলেও। ধোঁয়া আগুন দেখা দিতেই হুড়োহুড়ি পড়ে যায়। রোগীদের দ্রুত সরিয়ে আনার চেষ্টাও শুরু হয়, কিন্তু ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের সকলকে বাঁচানো যায়নি। এমন আশঙ্কাজনক ২৮ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে বাকিদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় হাসপাতালেই ছিলেন জনৈক আহমেদ জাকি। তার ভাই ওই হাসপাতালেই ভর্তি। জাকি বলেন, আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দেখলাম সকলে জানালা দিয়ে লাফ দিতে শুরু করেছে। ডাক্তারদেরও ৩ তলা থেকে লাফাতে দেখলাম। ঝাঁপ দিয়ে গাড়ির উপরে আছড়ে পড়লেন ওরা। করোনার দ্বিতীয় ঝড় আছড়ে পড়ছে ইরাকেও। প্রতিদিন গড়ে সে দেশে ৮,০০০ জন সংক্রমিত হচ্ছে, অথচ দেশের স্বাস্থ্য পরিষেবা তলানিতে। ইরাকের বেশিরভাগ হাসপাতালে অক্সিজেন যোগানের জন্য কেন্দ্রীয় ব্যবস্থা নেই। অধিকাংশ করোনা রোগীর চিকিৎসায় ভরসা সেই সিলিন্ডার। ফলে ভেন্টিলেটর থেকে গুরুতর অসুস্থ রোগীদের স্থানান্তরিত করার সময়েই মৃত্যু হচ্ছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্তত ২০০ জন রোগীকে নিরাপদে সরানো গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। এই ঘটনার মূলে যে গাফিলতি রয়েছে তা উল্লেখ করে তিনি বলেন, কর্তব্যে গাফিলতি আর ভুল এক নয়। এটা অপরাধ, সকলকেই এর দায় নিতে হবে।
24 ঘন্টার মধ্যে তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘটনায় দেশ জুড়ে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ভারতের সঙ্গে এবার স্থলপথেও যোগাযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ। ভারতের সঙ্গে আগামীকাল সোমবার থেকে স্থলপথে সমস্ত যোগাযোগ বন্ধ করার কথা ঘোষণা করল বাংলাদেশ। ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এই নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় অনেকেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে, বাংলাদেশও করেছে। এবার বাংলাদেশ সরকার সড়ক যোগাযোগ সাময়িক বন্ধের কথা ঘোষণা করল, যা মোটামুটি 14 দিনের জন্য বলবৎ থাকবে। এর আগেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ করেছে তারা জানিয়েছে, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ করল। বাংলাদেশের তরফে জানা গিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। এই 14 দিন দুদেশের তরফে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলবে। ভারতে গত 3 দিনে প্রায় 10 লাখ মানুষের করোনা সংক্রমিত হয়েছে। শনিবার পর্যন্ত গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় 4 লাখ। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলিতে কোভিড রোগীদের অক্সিজেনের সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে মার্চের শেষ থেকে বাংলাদেশেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। শেষ পর্যন্ত আর্মেনিয়া হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দিলেন বাইডেন। অটোমান বাহিনীর হাতে 15 লক্ষের বেশি আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি এই স্বীকৃতি দেন। বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি এই হত্যাকাণ্ডকে গণহত্যা বললেন। বিবৃতিতে বাইডেন বলেন, অটোমান সাম্রাজ্যের সময় গণহত্যায় যেসব আর্মেনীয় মারা গিয়েছেন, আমরা তাদের স্মরণ করছি। এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, যা ঘটেছে তা যেন আর কখনো না ঘটে সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাই। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্যে 1915 থেকে 1917 সাল সময় পর্বে 15 লাখের বেশি আর্মেনীয়কে হত্যা করা হয়েছিল। বাইডেনের এই বিবৃতি আর্মেনিয়ার জনগণের জন্য বড় জয় বলে মনে করা হচ্ছে। 1965 সালে উরুগুয়ে, ফ্রান্স, জার্মানি, কানাডা ও রাশিয়া ওই গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই জোরালো পদক্ষেপ করায় বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তবে বাইডেনের বিবৃতিতেও বিতর্ক তৈরি হয়েছে প্রচুর। বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এই ধরনের বিতর্ক ঐতিহাসিকদের মাধ্যমেই রচিত হওয়া দরকার। কেউ এ নিয়ে রাজনীতি করতে পারে না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শব্দ ইতিহাস বদল করতে পারে না, আবার তা রচনাও করতে পারে না। লকডাউনের প্রতিবাদ লন্ডনে, জনতা পুলিশের সংঘর্ষে আহত পুলিশ। লকডাউনের প্রতিবাদে পথে নামল ইংল্যান্ড। গত কয়েক মাস ধরেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় লকডাউন চলছে ব্রিটেন জুড়ে। যদিও মার্চ থেকে একটু একটু স্বাভাবিক অবস্থা ফেরানোর চেষ্টা চলছে, তবুও এখন অনেক কিছুই বন্ধ। এবার তারই প্রতিবাদের সেন্ট্রাল লন্ডনের রাস্তায় নামতে দেখা গেল কাতারে কাতারে প্রতিবাদীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হলো পরিস্থিতি। শনিবার বিকেল সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে 8 জন পুলিশ অফিসার আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে 5 জনকে। এদিন বিকেল থেকেই লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে মানুষের মিছিল। স্লোগান উঠল, বন্দি দশা নয়, চাই স্বাধীনতা। এর মধ্যেই হাইড পার্কে মিছিল পৌঁছাতেই ছোটখাটো বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। লন্ডন পুলিশের তরফে জানানো হয়েছে, এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ আন্দোলনকারীদের। তখনই 8 জন আহত হন। তাদের মধ্যে 2 জনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কারো আঘাতে গুরুতর ছিল না। পুলিশের উপরে নির্যাতনের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশি হেফাজতে রয়েছে। গত মার্চ থেকেই একটু একটু করে নিষেধাজ্ঞা তুলতে শুরু করেছিল ব্রিটেন প্রশাসন। তার আগেই শুরু হয়ে গিয়েছিল টিকাকরণ। কমছিল দৈনিক সংক্রমণের হারও। তবে একবারে লকডাউন না তুলে একটু একটু করে নিষেধাজ্ঞা তোলা শুরু হয়। এপ্রিলে পাবগুলি খোলা হয়। সেই সঙ্গে কিছু অতি আবশ্যক নয় এমন দোকানও খোলার অনুমতি দেওয়া শুরু হয়। খুলে দেওয়া হয় চিড়িয়াখানাও, কিন্তু অনেক কিছুই বন্ধ। কিন্তু এভাবে লকডাউন আর মানতে রাজি নন আন্দোলনকারীরা, তাই তারা পথে নামলেন। আন্দোলনের উদ্যোক্তারা অনলাইন প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটকে কাজে লাগিয়ে জনসংযোগ করেন। তাতে সাড়া দিয়ে বহু মানুষ এসে যোগ দেন মিছিলে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।